দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান দেখার জন্য। ফেস দ্য পিপল সবসময় আপনাদের ছিল, আপনাদের সাথে আছে। আজকে আমার অতিথি হয়ে যিনি আসছেন, আপনারা তাকে সবাই চেনেন। তিনি বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের একজন উজ্জ্বল নক্ষত্র আমি বলবো। তিনি এর আগে আমার অনুষ্ঠানে এসেছিলেন। আজকে একটু অন্যভাবে আমি ওনাকে নিয়ে এসেছি, অন্য কথাগুলি জানার জন্য, যেগুলি আসলে মানুষের মনে সাম্প্রতিককালে আপনারা জানেন যে 10ই অক্টোবর গত 10ই অক্টোবর রাতে সিলেট নগরের কাস্টঘর এলাকা থেকে রায়হান, আলোচিত যে হত্যাকাণ্ড হয়েছিল, রায়হান হত্যাকাণ্ডের যে নিহত রায়হানকে ধরে বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে গিয়ে রাতভর নির্যাতনের পর 11ই অক্টোবর সকালে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আর সেখানেই এই থেকে শুরু হয় এই আলোচিত হত্যাকাণ্ডের গল্পটি। অভিযোগ রয়েছে পুলিশ প্রথম হত্যাকাণ্ডটিকে গণপিটুনিতে মারা গেছে এমনটাই দাবি করেছিলেন মেট্রোপলিটন পুলিশ। পরবর্তীতে পুরো চিত্রটি পাল্টে যায়। আমরা আজকে এই বিষয় নিয়ে আলাপ করব, পাশাপাশি যে রায়হান হত্যাকাণ্ডের মূল আসামি যাকে গ্রেফতার করেছে, আহ, এই গ্রেফতারটি নিয়ে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশ তথা বিশেষ করে সিলেটের মানুষের মধ্যে। একটি বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে সিলেট জেলা পুলিশ এবং সিলেটের মানুষ একটি নতুন অবস্থায় আপনার ধাবিত হচ্ছে। আমরাও আসলে অনেক সন্দেহে আছি। আপনার মতো একজন পুলিশ সুপার যার ঝুড়িতে আছে শত শত আহ, অর্জন, আমরা যার নাম মোটামুটি বাংলাদেশের পুলিশের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এমনটাই আমরা জেনে আসছি। মাননীয় পুলিশ সুপার জনাব ফরিদউদ্দিন, সিলেট জেলা পুলিশ, আপনার কাছে জানতে চাইব কেন এই ধোঁয়াশাটি? আপনার এত অর্জনের মধ্যে এই অর্জনটিকে কেন মানুষ স্বাভাবিকভাবে নিতে পারছে না? অনেকের দাবি আপনারা মিথ্যে বলছেন, আপনারা আকবর, মানে যে আকবর রায়হান হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আসামি, তার যে গ্রেফতার নিয়ে অনেকে বলছে আপনারা মিথ্যে বলছেন, আবার অনেকে বলছে, আপনারা দাবি করছেন যে আপনাদের তত্ত্বাবধান গ্রেফতার হয়েছেন। আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে খুব খোলাসাভাবে একটু জানতে চাই। জনাব মাননীয় পুলিশ সুপার ফরিদউদ্দিন, বলবেন আপনি দয়া করে। ধন্যবাদ সাগর ভাই, আমাকে আজকে এখানে আমন্ত্রণ করে নিয়ে আসে কথা বলে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে এবং আপনার চ্যানেলকে অনেক অশেষ ধন্যবাদ জানাই। সেই সাথে দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে শুভ সন্ধ্যা জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম। প্রথমে বলি, রায়হান হত্যাকাণ্ড এদেশের মানুষের জন্য যেমন অত্যন্ত মর্মান্তিক একটা বিষয়, রায়হানের পরিবারের জন্য একটা অপূরণীয় ক্ষতি। সিলেটবাসীর সাথে সাথে আমরা সকল পুলিশ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট জেলা পুলিশ, সর্বস্তরের পুলিশ, আমরা মারাত্মকভাবে আমরাও ব্যথিত, আমরাও মর্মাহত। আমরা পুলিশ হিসাবে আমাদের বাহিনীর কোনো সদস্য এরকম জঘন্যতম অপরাধ করুক, এটা কখনোই আমরা কামনা করি না, কখনো আমরা চাই না। আইন সবার জন্য সমভাবে প্রযোজ্য। একটা এর জঘন্যতম ঘটনা ঘটে কোনো পুলিশ সদস্য পার পেয়ে যাবে বা তার প্রতি কোনো রকম শৈথিল্যতা প্রদর্শন করা হবে, এরকম কোনো অবস্থানে আমরা নাই। অপরাধীকে আমরা অপরাধী হিসেবে দেখতে চাই এবং পুলিশ বাহিনীর কোনো সদস্য অপরাধ করলে তাকে যথোচিত আইনের সোপর্দ হতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল কথা। দুর্ভাগ্যজনকভাবে এখানে দুবার আমাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কটা আসলে না বুঝে হয়েছে অনেক জায়গায়। এটা না বুঝার কারণে মানুষজনের, আমি বলবো যে জানার যে গ্যাপ, সেই গ্যাপের কারণে হয়েছে। প্রথমত হলো গ্যাপটা কেন, বন্দরবাজার ফাঁড়ি সিলেট মেট্রোপলিটন পুলিশের, এখানে একজন ডিআইজি পুলিশ কমিশনার তিনি ডিআইজি লেভেলের একজন কর্মকর্তা, তার অধীনে বেশ কয়েকজন এসপি পদমর্যাদার কর্মকর্তা আছেন, এডিশনাল ডিআইজি পদমর্যাদার 2জন কর্মকর্তা আছেন, তাদের অধীনে 6টা থানা সিলেট মেট্রোপলিটন এলাকায়। সিলেট জেলা পুলিশের আওতাধীন হচ্ছে সিলেট মেট্রোপলিটনের মধ্যে যে 6টা থানা আছে, এর বাইরের এরিয়াগুলো হলো আমাদের এওয়ারের মধ্যে পড়ে, সেগুলার দেখাশোনা, সেগুলার তত্ত্বাবধান আমাদের মধ্যে পড়ে। কিন্তু আমি দেখলাম দেশ বিদেশের অনেক মানুষ যারা মেট্রোপলিটন পুলিশ কি আর জেলা পুলিশ কি এই বিষয়টা অনেকের মাঝে ক্লিয়ার না থাকার কারণে প্রথম থেকেই ফেসবুকে এই অপরাধীর ছবি, যিনি মারা গেছেন ভিকটিমের ছবির সাথে
একেবারে অযাচিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে আমার ছবি দিয়ে সেখানে আমার সুপারভিশনে ফেইলিউর বলে বিভিন্ন জায়গায় সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায় থেকে প্রচার করলো এবং বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা দেওয়া হলো। তারা বিচার চেয়েছেন, ঠিক আছে, কিন্তু এটা যে সিলেট মেট্রোপলিটন পুলিশের ঘটনা, সেখানে যে অন্যান্য কর্মকর্তারা তার সুপারভিশনের দায়িত্ব সেটা ভুলে গিয়ে আমাকে নিয়ে লেখালেখি করলেন। যাই হোক, কয়দিন পরে সেটা বিভিন্ন জন বুঝতে পারলেন যে এটা আসলে সিলেট মেট্রোপলিটনের ঘটনা, তখন তারা এটা থেকে একটু হাল ছাড়লেন। এখন ঘটনা হচ্ছে, এই ঘটনাটা যে সাব ইন্সপেক্টর আকবর ঘটিয়েছেন, সে এখান থেকে পালিয়ে গেলেন। তাকে কিন্তু ধরার জন্য একটা নিয়মিত বাহিনী, যেটা সিলেট মেট্রোপলিটন পুলিশ কাজ করার কথা, এবং পরবর্তীতে মামলা হওয়ার পরে পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা এই মামলার আসামি ধরবে। এটাই হলো মেইন কথা। তারা যদি অন্য কেউ সহযোগিতা চায় তাহলে অন্য কেউ সহযোগিতা করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম এত জঘন্যতম একটা ঘটনা ঘটার পরে আমাদের বাহিনীর লোকজনেরও আমাদের প্রচন্ড মন খারাপ। আমরাও চাচ্ছিলাম যে কোনো মূল্যে এই রায়হান হত্যাকারী, যার বিরুদ্ধে অভিযোগ আসছে সাব ইন্সপেক্টর আকবর, তাকে গ্রেপ্তার করা। আমরা সিলেটবাসীর আবেগ অনুভূতির প্রতি যথাযথ সম্মান রেখে আমি আমার দায়িত্বের বাইরে গিয়ে, যেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, অফিসিয়াল দায়িত্বের মধ্যে পড়ে না, সেই রকম দায়িত্বের বাইরে গিয়ে সিলেটবাসীর আবেগ অনুভূতির দিকে তাকিয়ে আমরা কিন্তু তাকে গ্রেপ্তারের জন্য পিছনে আমি লেগেছিলাম। এটা আমি আবারও বলছি, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, এটা আমার কোনো বাইন্ডিংস, অফিসিয়াল কোনো বাইন্ডিংস এর মধ্যে এটা সিলেট জেলা পুলিশ পড়ে না। বাট তারপরেও মানুষের আবেগ অনুভূতির প্রতি এবং এই জঘন্যতম হত্যাকাণ্ডের ন্যায্য বিচার এবং সুষ্ঠু বিচারের জন্য আমরা এটার পিছনে লেগেছিলাম। জেলা পুলিশের একটা স্পেশাল টিম, আমরা অনেক দিন থেকে এটার পিছনে কাজ করছিলাম। সেই দীর্ঘদিনের কাজের মাননীয় পুলিশ সুপার, এখানে আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। আপনি কিন্তু বলেছিলেন একটা স্টেটমেন্টে যে পুলিশ রিগার্ডলেস, আপনি সবার দায়িত্বে, মানে সবার দায়িত্ব নিয়ে আপনি কথা বলছেন। সেখানে মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের কোনো পার্থক্য নেই, পুলিশ পুলিশই, আপনি সেই হিসেবে দায়িত্ব পালন করছেন। আর তাছাড়া আপনি যেটা বললেন যে মানুষ ভুল বোঝা থেকে, মানুষ কিন্তু জানে যে সিলেট বলতেই ফরিদউদ্দিন, সিলেটের পুলিশ বলতে ফরিদউদ্দিন, এই একটা জিনিস আপনি ক্রিয়েট করেছেন। এটা ভালো অর্থে ক্রিয়েট করেছেন, কারণ আপনার অনেক ভূমিকা রয়েছে। সিলেটের পুলিশ বলতেই মানুষ আর আসলে মেট্রোপলিটনকে বোঝে না, যে কারণেই মানুষ আপনার প্রতি একটা আলাদা ইয়ে রয়েছে, সেটা ভালোবাসা থেকে এখন ক্ষোভটা তৈরি হয়েছে। সেটাকে আপনি কিভাবে দেখছেন? এর মানুষের ভুল কতটুকু হতে পারে, মানে এই ভুলের দায় আপনার দায়ী কি মানুষকে করবেন কিনা সাধারণ, আমি যদি বলি, কারণ হলো আপনি না ভুলটার বিষয় যে মানুষের যে এক্সপেকটেশন, মানুষ আমার কাছে বিচার চাইবে, এটা খুব স্বাভাবিক। যে একজন পুলিশ সদস্য অন্যায় করেছেন, আপনি সেখানে সুপিরিয়র একজন কর্মকর্তা হিসেবে আছেন, আপনি এটা আমাদের অনুরোধ, আপনি সেটা দেখবেন, আপনার প্রতি দায়বদ্ধতা। কিন্তু আমি বলতেছি যে সমালোচনার বিষয়টা যখন আমার কাছে এসেছে, আমার কাছে একটা বিষয় হলো এক্সপেকটেশন। আমি যেহেতু এখানে আছি, আমাকে যদি এক্সপেকটেশন যেখানে থাকে সেখানে সমালোচনা থাকবেই। আমরা এতটুকু বিশ্বাস করি যে আপনি সমালোচনা সুন্দরভাবে গ্রহণ করবেন এবং এটা জবাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত ছিলেন, আছেন আপনি, আমি যতদূর জানি। জি, আমি সেটা পজিটিভলি নিয়েছি, কারণ সমালোচনা হোক, প্রতিবাদ হোক, গঠনমূলক আলোচনা, গঠনমূলক সমালোচনা কিন্তু আমাদের জন্য গাইডিং ফোর্স। আমরা যেন রাইট ট্র্যাকে থাকতে পারি, এটা অনেক সময় গঠনমূলক সমালোচনা আমাদের কর্মস্পৃহা, কর্ম উদ্দীপনা এবং আমাদের পেশাদারিত্ব অনেক গুণ বাড়িয়ে দেয়। যাই হোক, আমি যে কথা বলছিলাম, আমি নিয়মিত দায়িত্বের বাইরে থেকে আমরা একটা স্পেশাল টিম করে সাব ইন্সপেক্টর রায়হানকে গ্রেপ্তার করার জন্য আমরা পদক্ষেপ নিই। তারই ধারাবাহিকতায় আমি কিন্তু এখানে একদিন না, সিলেটবাসী এখানে জানেন, রায়হান হত্যাকারী যে সাব ইন্সপেক্টর আকবর, তিনি সম্ভাব্য যে সমস্ত জায়গায় লুকিয়ে থাকতে পারেন, যারা তাকে বিভিন্ন জায়গায় আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, এইরকম বিভিন্ন মিডিয়াতে যাদের বিরুদ্ধে ইঙ্গিত করা হয়েছে, প্রত্যেকটা লোককে কিন্তু আমি অফিসিয়ালি আনঅফিসিয়ালি ডেকে জিজ্ঞাসাবাদ করেছি, তাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে সেই সমস্ত জায়গায় লুকিয়ে আছে কিনা, এরকম অনেক জায়গায় আমি তল্লাশি করেছি। যেমন এখানে আমি বলতেই পারি যে একজন নোমান, একজন সাংবাদিক যায়, তাকে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে, হার্ড ডিস্ক পাল্টানোর জন্য সহযোগিতা করেছে, তার বাবাকে জিজ্ঞেস করছি, তার মাকে জিজ্ঞাসাবাদ করেছি, তাদের অন্যান্য আত্মীয় স্বজনকে পর্যন্ত জিজ্ঞেস করেছি। ইভেন আমরা আমাদের অফিসার পাঠিয়ে নোমানের শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জ, সেখানে সাব ইন্সপেক্টর আকবর লুকিয়ে থাকতে পারে, সেই বাড়িতে পর্যন্ত আমরা রেড দিয়েছি। নোমান কি একজন সাংবাদিক? জি, উনি একজন এখানকার সাংবাদিকদের পক্ষ থেকে এবং সেখানকার পক্ষ থেকে তো দাবি করা হচ্ছে, এবং আকবর নিজেও দাবি করেছে, বলেছে স্টেটমেন্টে যে একজন পুলিশ অফিসার তাকে পালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে। এটা আসলে এখনো, এটা দাবি আসছে, সেটা কথা আসছে, এটা এখনো
প্রমাণিত না। আশা করি এরকম কেউ যদি জড়িত ওই থাকে অবশ্যই সাংবাদিকেরটা তার কতটুকু নামটা আসবে। প্রমাণিত, বা এটা আপনারা কোথা থেকে জানছেন? এটা আমরা মোটামুটি প্রমাণিত, কারণ আমরা দেখেছি যে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ বা বিভিন্ন তথ্য প্রমাণে এসছে যে উনি হার্ড ডিস্ক পরিবর্তন করছেন, যে দোকানে গিয়ে হার্ড ডিস্ক নিয়েছেন নতুন করে এখান থেকে, এবং তাকে নিয়ে যে কিন্তু আকবর তো সাংবাদিকের কথা বলেনি কোথাও। আকবর এখনো পর্যন্ত বলে নাই, বাট আকবর তো পুলিশ অফিসের কথা বলেছে। আকবর পুলিশ অফিসারের কথা বলেছে, কিন্তু এখনো সেটা সুনির্দিষ্টভাবে বলে নাই। এই জায়গাটার মধ্যে একটা ধোঁয়াশা আছে, পিবিআই জিজ্ঞাসাবাদ করতেছে, নিশ্চয়ই এটা বেরিয়ে যাবে। ইভেন আমাদের পুলিশ হেডকোয়ার্টারও আলাদা করে একটা তদন্ত কমিটি করছে, সেখানে আমাদের এই যে সে দীর্ঘদিন ধরে লুকিয়েছিল এই জায়গার মধ্যে আমাদের অফিসারদের কার কি ব্যর্থ হয়, কোথায় কার ইনভলভমেন্ট, সেটা নিশ্চয়ই বেরিয়ে যাবে। এটা আমরা একদম কনফিডেন্ট। আমাদের মাননীয় আইজিপি মহোদয় সরাসরি এটা তত্ত্বাবধান করছে। আমরা আপনার কি কোনো কারণে মানে আপনাদের পুলিশ সদস্য হিসেবে আকবরকে কোনোভাবে ফেভার করছেন কিনা? অবশ্যই না। যদি ফেভারি করা হতো তাহলে আকবরকে আমরা অ্যারেস্ট করলাম কেন? আজকে তো যেই ঘটনা, এটা যদি চূড়ান্তভাবে বিচারের পর্যায়ে যায়, এটা চূড়ান্ত শাস্তি কিন্তু ফাঁসি। সুতরাং আমরা আমাদের সদস্যদেরকে ধরে এনে তো কাঠগড়ায় দাঁড়াইতে আমাদের হাত কিন্তু বিন্দু মাত্র কাঁপে নাই। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এতদিন ছিল, কোথায় ছিল, এই ছিল সে ছিল। আসলে আকবর একজন প্রশিক্ষিত একটা বাহিনীর সদস্য, সে জানে কিভাবে লুকিয়ে থাকতে হয়। বিভিন্ন লোকজনের সহযোগিতা নিয়ে সে কিন্তু লুকিয়েছিল। এখন সেটাকে সেখান থেকে আমরা বের করে তাকে আইনের আওতায় নিয়ে আসছি, জিজ্ঞাসাবাদ করতেছে, পিবিআই জিজ্ঞাসাবাদ করতেছে, 7 দিনের রিমান্ডে আছে। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে সমস্ত কিছু খোলাসা হয়ে যাবে, এর মধ্যে যারা যারা ইনভলভমেন্ট আছে তারা বেরিয়ে যাবে। এখন আপনি আমাকে যে প্রশ্নটা করেছিলেন যে গ্রেপ্তার প্রক্রিয়াটা নিয়ে একটা ধোঁয়াশা কেন তৈরি হয়েছে, আমি বলবো যে যেমন আপনি একজন মিডিয়া কর্মী, একজন সোশ্যাল ওয়ার্কার, একজন অন্য ব্যক্তি যেভাবে আইনের বিষয়গুলা মাথায় না রেখে কথা বলতে পারেন, আমরা কিন্তু সেভাবে কথা বলতে পারি না। আমি যেহেতু আইন দ্বারা পরিচালিত, আমার কার্যক্রম যেহেতু আইন দ্বারা পরিচালিত হবে, আইন সিদ্ধ হইতে হবে, সেজন্য আমার প্রতিটা কাজকর্মকে কিন্তু আইনের মধ্যে ফেলে করতে হবে। আমরা বলেছি সাব ইন্সপেক্টর আকবরকে আমরা সীমান্ত থেকে গ্রেপ্তার করেছি। সীমান্ত থেকে গ্রেপ্তার করতে গিয়ে আমরা আমাদের বিশ্বস্ত কিছু বন্ধুর সহযোগিতা নিয়েছি। আমি এই কথা সুনির্দিষ্টভাবে আমাদের যে প্রেস ব্রিফিং সেখানে আমরা বলেছি। প্রচলিতভাবে আমরা সমস্ত সময়ে পুলিশের অপারেশনে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় সোর্স নিয়োগ করে থাকি, সোর্সের বন্ধু সহায়তা নিয়ে বলতে থাকি। সরি ফরিদ ভাই, আমি আপনাকে মানে প্রত্যেকটা খণ্ডন করছি এই কারণে বোঝার জন্য, কারণ আমরা এই জিনিসটাকে খুব ক্লিয়ার হতে চাই। আপনি বন্ধু বলতে কাদেরকে বোঝাচ্ছেন? আমরা জানি যে ওইখানকার স্থানীয় একটা ছেলে যে বাংলাদেশের পক্ষ থেকে যে ভিডিওটা যেটা দেখেছিলাম, সেই ভিডিওটাকে যদি আপনি ভেরি ক্লিয়ারলি একটু আমাদেরকে ইয়ে করেন আর কি, আপনি আপনি খোলাসা করেন। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের পক্ষ থেকে যে ছেলেটা, রহিম নামের যে ছেলেটা, ওখানে গিয়ে খাসিয়াদের কাছ থেকে বাধা অবস্থায় বেঁধে বাংলাদেশে নিয়ে এসছে, ভিডিওটা যেটা আমরা কয়েকটা খণ্ডে ভিডিওটি প্রকাশিত হয়েছে। তো সেক্ষেত্রে বন্ধু বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? রহিমকে বোঝাচ্ছেন নাকি খাসিয়াদের? আমরা আসলে একটা দুর্ভাগ্যজনক ভাবে আজকে আমরা যাদেরকে এঙ্গেজ করছি এই সমস্ত একটা রিস্কি কাজে, তাদের নামটা প্রকাশ করতে হচ্ছিল। আমরা কিন্তু আপনাকে যেটা বলছিলাম, আমরা কিন্তু সকল আসামি ধরার ক্ষেত্রে বা বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে কিন্তু আমরা লোকজনকে ইউজ করে থাকি। কোথায় কোথায় তারা সোর্স হিসেবে ব্যবহৃত হয়, কোথায় কোথায় বন্ধু হিসেবে ব্যবহৃত হয়, কোথায় কোথায় সাধারণ মানুষ হিসেবে ব্যবহৃত হয়। এই সমস্ত মানুষের নিরাপত্তার দিকটার মাথায় রেখে কিন্তু আমরা কখনো তাদের নামটা জনসমক্ষে প্রকাশ করি নাই। কিন্তু এখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। আমরা যে যে রহিম, এখানে রহিম কিন্তু একা ছিল না, রহিমের সাথে আরো বেশ 4-5 জন ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কানাইঘাটের, এখন আমাকে বলেই দিতে হচ্ছে, ওখানে শাহাবুদ্দিন ছিলেন, শাহেদ ছিলেন। শাহাবুদ্দিন, শাহেদ এবং আপনার রহিম, এরা কিন্তু মূলত শাহাবুদ্দিনকে কাজে লাগিয়ে, রহিমকে কাজে লাগিয়েছে শাহেদ এবং শাহাবুদ্দিন, এই দুইজনকে অফিসার ইনচার্জ ডেকে কানাইঘাট থানা বলেছেন যে আমাদেরকে একটু সহযোগিতা করা লাগবে। তখন রহিমকে সেখানে ইনভলভ করা হয়। রহিমকে ডেকে এনে সবাইকে মিলে একসাথে অফিসার ইনচার্জ নিজে বসে বুদ্ধি পরামর্শ দিয়ে কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে হবে, একটা আমাদের কাছে কিছু ডকুমেন্ট আছে, সেখানে আমরা কিন্তু অফিসার ইনচার্জ সেই দিনের ঘটনায়, যেদিন সকালে 9টায় অ্যারেস্ট হয়, সেদিন সকালে 7টাতে রহিমকে কিন্তু পুলিশের গাড়িতে করে ওখানে পৌঁছে দেওয়া হয়েছে। তো সুতরাং আমরা শুধু যে রহিমকে এই ঘটনা কাজে লাগিয়েছি তা না, এটার মধ্যে আরো কয়েকজন ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে রহিম বুঝে হোক না বুঝে হোক, যে কোনো কারণে হোক, এই আইনের বিষয়টা বা ঘটনার গ্র্যাভিটি বা গুরুত্বটা না বুঝে এইটা ভিডিও করছে তার আশেপাশে কিছু লোকজন, এবং সেটা মিডিয়াতে প্রকাশ করে দিয়েছে।
এখানেই কিন্তু ওর ডিসক্লোজ মানে ওর ডিসক্লোজ হয়ে গেছে। আমরা শুধু রহিমকে ইউজ করি নাই, এক্ষেত্রে আরো কয়েকজনকে এই কাজে ব্যবহার করা হয়েছিল। এখন ঘটনাটা হচ্ছে আমরা তাদেরকে ব্যবহার করেছি, আমরা তাদের আইডেন্টিটা বলতে চাই নাই, আমরা আলাদা করে তাদেরকে পুরস্কৃত করেছিলাম। এবং আমি আমার প্রেস ব্রিফিং এ যেটা বলছিলাম যে আমরা স্থানীয় কিছু বন্ধুদেরকে, একজন কথা বলি না, স্থানীয় কিছু বন্ধুদের সহযোগিতা নিয়েছি। আমরা এই যাদেরকে ইউজ করছি সোর্স বলে তাদেরকে অসম্মানিত করতে চাই নাই, বরং বন্ধু বলে আমি তাদেরকে সম্মানিত করার চেষ্টা করেছিলাম। আমরা যেটা ধারণা, আমরা সবসময় যাদেরকে কাজে লাগাই এদেরকে বিভিন্নভাবে ইনসেনটিভ দিয়ে থাকি। যে সমস্ত, এটা সবাই জানে, যে সমস্ত পুলিশের এই সমস্ত কাজে যারা সহযোগিতা করে তাদেরকে আমরা ইনসেনটিভ দিই। সেরকম একটা পরিকল্পনা কিন্তু আমাদের কাছে ছিল এবং সেটা আছে। এখন আমার কিছু সুনির্দিষ্ট প্রশ্ন আছে। আপনারা তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আপনাদের কাছে অনেক অ্যাক্সেস আছে যেটা সাধারণ মানুষের কাছে থাকে না। খাসিয়ারা মানে ভারত পক্ষে, ভারতের ওই জমিনে প্রথম যারা আটক করেছিল খাসিয়াদের, খাসিয়া গোত্রের সদস্যরা, তারা তো আটক করে পরবর্তীতে রহিমের কাছে হস্তান্তর করলো, আমরা সেই ভিডিওটা দেখেছি। সেখানে খাসিয়াদের আপনারাই যদি আপনাদের তত্ত্বাবধানে হয়ে থাকে তাহলে আপনারা কেন সেখানকার স্থানীয় পুলিশের সহযোগিতা নিলেন না? আপনাদের স্বায়ত্ত পুলিশের অবশ্যই সম্পর্ক রয়েছে সেখানে। সাগর ভাই, এখন আমি প্রথম আপনাকে বক্তব্য বলেছি, আপনি আপনার অনুসন্ধিৎসু সাংবাদিকতা নিয়ে কোথায় কি হয়েছে সেটা বের করে নিতে পারেন, বাট আমি একজন জেলার এসপি হিসাবে, আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হিসাবে আমি কখনোই কোনো লোককে অন্য টেরিটরিতে পাঠাতে পারি না, এটা আপনাকে বুঝতে হবে। সুতরাং এখানে আমার ল্যাঙ্গুয়েজের, আমার ভাষার যথেষ্ট সীমাবদ্ধতা আছে। এই যে মানুষের মধ্যে ধোঁয়াশাটা তৈরি হয়েছে, ধোঁয়াশাটা এখানে, আমি সব কথা আপনাকে খুলে বলতে পারবো না। সুতরাং আমি শুধু বলবো এটুকু, আমরা আমাদের বিশ্বস্ত বন্ধুদেরকে আমরা সীমান্ত এলাকায় যেখানে সাব ইন্সপেক্টর আকবরকে পাওয়া যেতে পারে আমরা সেখানে পাঠিয়েছি। এখন তারা কোথায় গিয়েছে কি গিয়েছে যায় নাই সেই কথাগুলো আমার আইনের ব্যর্থ হয়ে যাবে, আমি সেখানে বলতে পারবো না। শুধু আমরা বলবো যে আমরা স্থানীয় বন্ধুদের সহযোগিতা নিয়েছি এবং বাংলাদেশ সীমান্তে আমরা তাকে গ্রেফতার করেছি। এর বাইরে যদি কিছু থাকে সেটা আপনি আপনার অনুসন্ধিৎসু সাংবাদিকতা দিয়ে বের করবেন। এখানে আমি জনগণকে বলবো আপনারা একটু চোখ কান খোলা রেখে বিশ্লেষণ করলেই আপনি ঘটনাটা পেয়ে যাবেন যে ঘটনাটা কি হয়েছে। সুতরাং ধোঁয়াশাটা আপনার মনের মধ্যে যদি থাকে আপনি বিশ্লেষণ করে বের করতে পারবেন। কিন্তু একজন আইনের লোক হিসেবে রহিমকে কি আপনারা কোনোভাবে প্রেসের সামনে বা সাংবাদিকদের সামনাসামনি করার কোনো সুযোগ রয়েছে কিনা বা আছে কিনা? যে জিনিসটা নিয়ে যেহেতু কথা উঠেছে, আপনারা তো সাধারণ মানুষের জন্যই তো আপনারা সার্ভিসটা করেন বা আপনারা সাধারণ মানুষের সেবার জন্যই এই নিয়োজিত আছেন, তো মানুষের মন থেকে এই ধোঁয়াশাটা কাটানোর জন্য কি এরকম? আমি মনে করি এটা কেটে যাবে, এটা সময়ের বিষয়। আমি আপনাকে এটুকু বলতে চাই, এই ঘটনার আগে যখন সাব ইন্সপেক্টর আকবর পলাতক হয় তখন বাইরে থেকে একজন আমাদের যে কোনো একজন প্রবাসী ভাই ঘোষণা করেছিলেন যে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই সাব ইন্সপেক্টর আকবরকে গ্রেপ্তার করতে পারলে। সেদিন যখন বুঝে হোক না বুঝে হোক রহিমের ভিডিওটা, রহিম যে ওখানে গ্রেপ্তারের ওই আটকের অংশে উপস্থিত ছিল, সেই ভিডিওটা যখন ভাইরাল হয়, আমাদের কিছু স্বার্থান্বেষী মহল তার কাছে গিয়ে তাকে প্রলোভন দেখিয়েছে যে তুমি যদি এটা স্বীকার করো যে তুমি নিজে নিজে কাজটা করছো, তাহলে যে লন্ডন প্রবাসী যে ভদ্রলোক 10 লাখ টাকা পুরস্কার দিতে চেয়েছে তাকে কিন্তু তোমাদেরকে আমরা সেই পুরস্কারটা পাইয়ে দিব। এই যে একটা লোভের বশবর্তী হয়ে কিন্তু সে একটু ডিস্টর্টেড মেসেজ দিচ্ছে। আমি আশা করি রহিমের ভুলটা ভেঙে যাবে, রহিমকে আমরা সত্য ঘটনা রহিম বলবে এবং বললে রহিমের সাথে আমাদের যে একটা দূরত্ব তৈরি হয়েছে এটা দূরত্বটা, তাহলে রহিম যেটা দাবি করেছে যে সে নিজে আটক করেছে, আপনারা তাকে নিয়ে মিথ্যা বলছেন, আপনারা এই দাবিটা সত্য নয়। রহিমের আটক করার বিষয়টা, রহিম এটা তো ভিজিবল, রহিম ওয়াজ দেয়ার, রহিম সেখানে ছিল, কিন্তু রহিমকে কে এনগেজ করছে, রহিমকে কে ইনফরমেশন দিল, রহিমকে কে পাঠিয়েছে, রহিম কার জন্য কাজ করলো, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলা কিন্তু আপনি ব্যাক এন্ডে আছে। রহিম এমন কোন তথ্য প্রযুক্তি রহিম কাছে নাই, রহিম এমন কোন হিরো হয়ে যায় নাই, রহিমের কাছে এমন কোন আলাদিনের চেরাগ নাই। রহিম সকালবেলা 7টায় রহিমকে এক জায়গায় পাঠানো হলো পুলিশের গাড়িতে করে, আর সেখানে গিয়ে এসে সাব ইন্সপেক্টর আকবর পেয়ে গেল। এটা এমন না যে রহিম কোথায় বসে আছে আর ধাপ করে সাব ইন্সপেক্টর আকবর তার মাথার উপর দিয়ে পড়লো, সে যে নিয়ে আসলো। এটা অনেক অনেক বিষয় আছে এখানে। সুতরাং আমি বলবো যে আমরা ধৈর্য ধারণ করে সবাই মিলে নিশ্চয়ই রহিম সত্যটা বলবে, এবং যে সমস্ত স্বার্থান্বেষী মহল এই সমস্ত কাজগুলোর পিছনে যুক্ত হয়েছেন
তারা তাদের ভুলটা অচিরে ভাঙবেন এবং সত্য কখনো অপ্রকাশিত থাকবে না, সত্য ইনশাল্লাহ প্রকাশিত হবে। আমরা আমরা সত্য বলছি, শুধু এটুকু বলতে চাই, আমরা রহিমের অবদানও অস্বীকার করতে চাই না, রহিমকে সম্মান জানাতে চাই, রহিমের সাথে সাথে অন্য যারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তাদেরকেও সম্মানিত করতে চাই। আমরা তাদেরকে সম্মানিত নাগরিক হিসেবে দেখতে চাই এবং ভবিষ্যতেও আমরা এই সমস্ত আমাদের বন্ধুদেরকে বাংলাদেশ পুলিশের যে কোনো প্রয়োজনে, দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে যে কোনো কাজের জন্য আমরা তাদেরকে নিয়ে কাজ করতে চাই। আমি এখানে শুধু বলে রাখি, আজকে শুধু রহিমের কথা বলবো কেন, এখানে আমাকে সহযোগিতা করেছে গোয়াইনঘাটের লোক, এখানে আমাকে সহযোগিতা করেছে কোম্পানিগঞ্জের লোক, এখানে আমাকে সহযোগিতা করেছে জকিগঞ্জের লোক, এর বাইরে কানাইঘাটের বিশিষ্ট কয়েকজন ব্যক্তি আমাকে এই কাজটাতে টোটাল প্রসেসে সহযোগিতা করছে। আমি শুধু এটুকু বলে শেষ করব, ইট ওয়াজ এ লাইক এ ফুটবল ম্যাচ। এটা ফুটবল ম্যাচের মতো একটা দীর্ঘমেয়াদী অংশ ছিল, এটা দীর্ঘমেয়াদী কাজ ছিল। শুধু ভিডিওতে যারা দেখেছেন একটা অংশ দেখেছেন, আর সারাক্ষণ ওই মানে ডিফেন্ডারের থেকে ওই যে গোল করা পর্যন্ত এই মেজর অংশে অনেক মানুষ জড়িত ছিল, অনেক প্রক্রিয়া জড়িত ছিল, অনেক পাস জড়িত ছিল। ফুটবল যেমন এক জায়গাতে আর জায়গায় পাস হয়, যখন উইং বলটা দিয়ে দেয় তখন যে স্কোরার সে স্কোর করে, কিন্তু এর আগে এই বলটা সাজিয়ে যাওয়ার জন্য অনেক প্লেয়ারের কাজ আছে। আমি আশা করি এটা বুঝতে পারছেন আপনি। জি জি, অবশ্যই। এর বাইরে আসলে খোলাসা করা আমার জন্য মুশকিল। আপনাদের একটা লিমিটেশন আছে, অনেক কিছু প্রকাশ করতে পারেন না, এটাও সত্য। কিন্তু আপনাদের নজরবন্দি ছিল আকবর, তারপরও সে কিভাবে সীমান্ত পার হয়ে ওদিকে চলে গেল? আমি এই প্রশ্নটার উত্তর সরাসরি আমি দিতে পারবো না, কারণ হলো ঘটনাটা ঘটে মেট্রোপলিটন পুলিশ এলাকায়। মেট্রোপলিটন পুলিশের সিনিয়র অফিসাররা সেটা তাকে জিজ্ঞাসাবাদ করছিল, তাকে তদন্ত প্রক্রিয়ার মধ্যে ছিল। আই ওয়াজ নট এ পার্ট অফ ইট, টোটালি না, আমি এইটার কোনো অংশের মধ্যেই পড়ি না। মেট্রোপলিটন পুলিশে আমি যেরকম আপনাকে বলছিলাম, একজন ডিআইজি আছেন, দুইজন এডিশনাল ডিআইজি আছেন, এখানে 4-5 জন ডিসি আছেন, এডিসি আছেন, এসি আছেন, ওসি আছেন, তারা তার সুপারভিশনের দায়িত্বে ছিলেন। এবং এই ঘটনাটা ঘটার পরে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, কমিশনার স্যারের পক্ষ থেকে একটা কমিটি করা হয়েছে, সেই কমিটি এটা ইনভেস্টিগেশন করতেছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছিলেন। সুতরাং তাদের মধ্যখান থেকে কিভাবে পালিয়ে গেলেন এইটার উত্তর আমি সরাসরি দিতে পারবো না। তবে আমি এটুকু বলতে চাই, ঘটনার পর একটা ঘটনা ঘটার পরে যখন ঘটনাটা বুঝতে উঠে কিছুটা সময় লাগেছে। এটা আপনি যেভাবে বলছিলেন, প্রথমে এই সাব ইন্সপেক্টর আকবর কিন্তু বলছিল যে আমি একজন ছিনতাইকারী ধরছি, ছিনতাইকারী গণপিটুনিতে, সে এটা একটা প্লট সাজিয়েছে। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সে ভুল তথ্য দিয়েছে। এটা অনুসন্ধান করে যখন তথ্যটা প্রকাশিত হওয়ার মতো, সে সাব ইন্সপেক্টর আকবর এটার সাথে জড়িত, আমার ধারণা এটা অ্যাজাম্পশন, তখন যখন সে বুঝছে তাকে সাসপেন্ড করা হচ্ছে, তাকে যে কোনো সময় অ্যারেস্ট করা হতে পারে, তখন সে বুদ্ধিমান হিসেবে তখন সে এখান থেকে পালিয়ে গেছে। এটুকু আমি বলবো। এখন এই পালায়নের পিছনে অন্য কোনো কারো সংশ্লিষ্টতা ছিল কিনা এটা নিশ্চয়ই পিবিআই তদন্ত করে এটা বের করবেন, এবং পুলিশ হেডকোয়ার্টার তদন্ত কমিটি গঠন করছেন, তারা বের করবেন। আমরা সেই জায়গাটার উপর আস্থা রাখতে চাই। আমরা যদি সাব ইন্সপেক্টর আকবরকে অ্যারেস্ট করে জেলখানায় পাঠিয়ে দিতে পারি, সুতরাং তার সাথে অন্য কোনো, তাকে পলায়ন করতে বা তাকে পালিয়ে যেতে যদি কেউ সহযোগিতা করে থাকে, সেটার অপরাধ তার মৃত্যু, কেউকে মেরে ফেলার মতো অপরাধ না, সেটা আরো লঘু অপরাধ। সুতরাং কাউকে যদি আমরা মৃত্যুদণ্ডের মুখোমুখি করে দিতে পারি, সুতরাং এটার চেয়ে তো অন্য অপরাধে যদি কেউ অভিযুক্ত থাকে, তো মৃত্যুদণ্ড হওয়ার ব্যাপারে তো রায়হানের মা আজকেও কিন্তু একটি সভাতে দাবি করেছে যে তার মৃত্যুদণ্ড দাবি করেছে। সেখানে তিনি অভিযোগও এনেছেন যে তদন্ত অফিসাররা যারা আছেন তারা কিন্তু কিছু কিছু জিনিস স্কিপ করে যাচ্ছেন। যেমন আকবরের ব্যবহৃত মোবাইলটাকে এখন উদ্ধার করা হয়নি, এবং সিমকে এখনও সচল করে তার গ্রেফতার হওয়ার আগে বা তার পলায়ন করার আগে কার কার সাথে যোগাযোগ করেছিল এই ব্যাপারগুলিকে এখনও ক্লিয়ার করছে না পুলিশ। তা আপনি কি এই তদন্ত যারা করছে তাদেরকে আপনি কি মনে করছেন, পুলিশের বিরুদ্ধে পুলিশ কি আসলে সঠিক তদন্ত করে সঠিক ঘটনা? একেবারে ডেফিনেটলি আমি কনফিডেন্ট, আমি সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে বলতে পারি এই তদন্তে বিন্দু মাত্র কোনো অবহেলা করা হবে না। যথাযথ স্বচ্ছতা মেনটেন করে এটা করা হবে। পিবিআই আমাদের ভালো একটা তদন্তকারী সংস্থা, আমি বিশ্বাস করি কাউকে কোনো অপরাধী ছাড়া পাবে না। যথাযথভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন। অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই মামলাটা সরাসরি পিবিআই তদন্ত করতেছে, তার উপরে অনেক সিনিয়র অফিসার আছেন, তারা খুব ক্লোজলি এটার তদন্ত মনিটর করছেন। আমি আশা করি কোনোভাবেই কোনো অপরাধী ছাড়া পাবেন না। এই মামলা প্রমাণের স্বার্থে যে সমস্ত তথ্য উপাত্ত এভিডেন্স দরকার সেগুলো বের হবে।
আপনি মোবাইলের কথা বলছেন, মাত্র তো সাব ইন্সপেক্টর আকবর অ্যারেস্ট হলেন, মোবাইল তো সে সাথে করে নিয়ে গেছে, তার মোবাইল কোথায় আছে কি আছে সেগুলো সময় সাপেক্ষ বিষয়, নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ এগুলো বেরিয়ে আসবে, বেরিয়ে আসলে সেখানে যদি কোনো তথ্য উপাত্ত মামলার সাথে সংশ্লিষ্ট কিছু থাকে আমি আশা করি যে সেগুলো চলে আসবে তদন্তে। যে এখন তো আমরা যতটুকু জানি যে রহিম যথেষ্ট ভয়ে আছে, আপনারা তাকে হয়তো এরকম খবরও শোনা যাচ্ছে আপনারা তাকে চাপে রেখেছেন অনেক। রহিমের জীবন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? আমি মনে করি না, আমি মনে করি না দেশটা এত এত বেশি খারাপ হয়ে যায় নাই, আর বাংলাদেশ পুলিশও এত খারাপ হয়ে যায় নাই। আমাদের আমরা সবাই কিন্তু নষ্ট হয়ে যায়নি, এটুকু বিশ্বাস ডেফিনেটলি। করতে হবে আপনাকে। আমাদের ডেফিনেটলি। হাজার অর্জন আছে, আমরা প্রতিদিন হাজার হাজার মানুষকে উপকার করতেছি প্রতিদিন। আমি যদি আজকে সিলেট জেলা বলি, আমরা আজকে দিনে কত শত শত মানুষকে উপকার করেছি। আজকে দিনে প্রতি থানায় যদি গড়ে 20 জন করে মানুষ হয়, আমার 11 থানায় অন্তত 220 জন মানুষকে তো আমরা সার্ভিস দিয়েছি। সুতরাং পার ডে কিন্তু আমরা শত শত মানুষকে কিন্তু সার্ভিস দিচ্ছি, আমাদের অনেক ভালো অর্জন আছে। সুতরাং না, আমরা আপনাদের অর্জন নিয়ে কোনো সন্দেহ নাই, অর্জন কিন্তু স্বীকারও রহিম, করে, এটা আপনার বলতে হবে। আপনি ফরিদ সাহেব, আপনি এটা সত্য, আপনি নিজেও গর্ববোধ করেন, সিলেটের মানুষ নিয়েও গর্ববোধ করেন, এবং যেখানে যেখানে গেছেন প্রত্যেকটা মানুষের ভালোবাসা পেয়েছেন, এটা কি আপনি স্বীকার করেন কিনা? অবশ্যই স্বীকার করি, অবশ্যই স্বীকার হুম। করি। আমি শুধু আপনাকে এটুকু বলি, সাব ইন্সপেক্টর আকবরকে গ্রেপ্তার করে এনে নিয়ে আসার পরে আমরা যখন আমাদের অফিসে প্রেস ব্রিফিং করছিলাম, তার আগেই আমি দেখি যে আমার অফিসের সামনে প্রায় 500 লোক, সন্ধ্যা তখন 6:30 বাজে, 500 লোক আকবরের পানিশমেন্ট চায়, তারা বিভিন্ন রকম এখানে উত্তেজনা দেখাচ্ছিলেন, এজিটেশন দেখাচ্ছিলেন। আমি আমার অফিস থেকে বেরিয়ে গিয়ে অফিসের বাইরে উইদাউট প্রোটেকশন 500 মানুষের সামনে একটা চেয়ারে দাঁড়িয়ে আমি সরাসরি বক্তব্য দিয়েছি। এখানে অনেকগুলো টিভি চ্যানেল ছিলেন, মানে অনলাইন চ্যানেল ছিলেন। আমি ওদের সামনে বলেছি যে আপনাদের আবেগ অনুভূতির প্রতি সম্মান রেখে, আপনারা যেরকম মর্মাহত, সেই আপনাদের মর্মের জায়গাটা, আপনাদের মনের জায়গাটায় মানে শ্রদ্ধা রেখে আমি জেলা পুলিশের এসপি, আমি আমার নিয়মিত দায়িত্বের বাইরে গিয়ে অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট করে এই আসামিকে বিচারে সোপর্দ করার জন্য আমি ধরে নিয়ে আসি। সুতরাং আপনারা নিশ্চিত থাকেন এটার যথাযোগ্য বিচার হবে। আমরা কিন্তু মানুষকে আশ্বস্ত করতে চাই। সেই সাথে আপনি যে কথা বলছেন রহিমের, আমি আশা করি আমাদের তরফ থেকে রহিমকে কোনো ধরনের প্রেসার দেওয়া হবে না। রহিমের একটু ভুল হতেই পারে, তার মানে এই নয় যে আমরা তার উপর কোনো ক্ষোভ প্রকাশ করব। আমরা ইতিমধ্যে আমাদের অফিসার ইনচার্জ সহ আমরা সকলকে বলে দিয়েছি, দেখেন ফেসবুকে আমাকে নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে, অনেকে গালিগালাজ করতেছে, বিভিন্ন রকম কথাবার্তা বলছেন, জেনে বুঝে যেটা করার দরকার সেটাও করছেন, আবার অনেকে চূড়ান্ত মাত্রায় এক্সাজারেশন করছেন। আমি কিন্তু কোথাও একটা মানুষকেও, কিন্তু অনেকে আছেন এরকম আমাকে ফোন করে বকাঝকা দিচ্ছেন, আমার মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপে এমন কুরুচিপূর্ণ মেসেজ পাঠাচ্ছেন মানুষ। আমি তো সেই জায়গা থেকে রিয়েক্ট করতে পারি না, আমরা কখনো রিয়েকশন দেখাবো না, আমরা রিয়েকশন করব না। আমি আশা করি মানুষের ভুলগুলা অচিরেই আমরা আমাদের ভালো কাজ দিয়ে ভেঙে দিব ইনশাল্লাহ। আমরা আমাদের ভালোটা দিয়ে আমরা সত্যটা প্রকাশিত করে মানুষের ভুলগুলো ধরিয়ে দিতে চাই, আমরা কোনো মানুষকে প্রেসার করতে চাই না। সুতরাং রহিমকে বলবো আমরা অচিরেই রহিমকে আমাদের রহিম সহ তার যে পার্টি আছে তাদেরকে আমরা আমাদের জেলা পুলিশ লাইনে ডেকে এনে তাদেরকে আলাদা করে আমরা পুরস্কৃত করব, এটুকু প্রত্যয় আমাদের কাছে আছে। মানুষের ভালো কাজের সম্মান আমরা দিতে জানি, কিন্তু ঘটনা হলো এর মধ্যে রহিম নিজেই নিজেকে একটু মানে বেকায়দার মধ্যে ফেলে দিয়েছে, বিভিন্ন মানুষের মানে আমি বলবো যে কুপ্ররোচনায়, বিভিন্ন মানুষের লোভের ষড়যন্ত্রের কারণে রহিম তার মেইন কথা থেকে একটু বিচ্যুতি হয়ে গেছিল। আশা করি সেটা যখন ফিরে আসবে তখন তার টিমকে, যারা আমাদেরকে সহযোগিতা করছে তাদেরকে আমরা পুরস্কার, ভয় না পুরস্কার দেবো ইনশাল্লাহ। আপনি আপনি সাক্ষী থাকুন, আমি আপনাকে সাক্ষী রেখে বলতে চাই আমরা তাদেরকে পুরস্কৃত করবো, আমরা তাদের সম্মানিত করব। আমি যাদেরকে বন্ধু বলে সম্বোধন করছি সে বন্ধু হিসেবে থাকবে, ভয়ের কোনো কারণ নেই ইনশাল্লাহ। জি। আপনি কি মনে করেন কি না এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত যতক্ষণ যতগুলি ঘটনা ঘটেছে এর মধ্যে কোনো ভাবে কি পুলিশের দায়িত্ব অবহেলা আছে কি না? বা আকবর আকবর চলে যাওয়া এসে আপনি কি একজন পুলিশ অফিসার হিসেবে সেখানকার আপনি কি মনে করেন? আকবর পালিয়ে যাওয়াটা অত্যন্ত দুঃখজনক। প্রথমত হলো আমি এটুকু বলতে চাই যে যখন একজন অফিসার সরকারি দায়িত্বে থাকেন, তার যদি কোনো আইনের ব্যত্যয় ঘটে, তার বিরুদ্ধে বিভাগীয় যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, নর্মাল প্রসিজিওর হলো তারকে যখন সাসপেন্ড করা হয় সেই কর্মকর্তা কিন্তু নিজে সরাসরি পুলিশ লাইনে গিয়ে
তার যে সরকারি মালামাল সেগুলো জমা নিয়ে ওখানে আড়াই রিজার্ভ ইন্সপেক্টর আমাদের পুলিশ লাইনে যিনি থাকে তার অধীনে থাকে। এখানেও তাকে যখন সাসপেন্ড করা হয়েছে নিয়ম অনুযায়ী সে কিন্তু ওখানে হাজির থাকার কথা। তো দুর্ভাগ্যজনক সে একটু চালাকি করেছে, সেই চালাকিটার খেসারত আসলে আমরা অনেকে দিলাম। আমরা এই যে মানুষজন আমাদেরকে নিয়ে সমালোচনা করলেন, এই এটা কিন্তু তার অতিমাত্রায় চালাকি করার কারণে কিন্তু আমি মনে করি যে তো সে আসলে পালিয়ে যাওয়ারটা ক্ষেত্রে বা সে যেহেতু দীর্ঘদিন ধরে অন্য জায়গায় ছিল, লুকিয়ে ছিল, এটা আমাদেরকে অনেক 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 প্রেসারে রেখেছে। আমরা অনেক প্রেসারের মধ্যে ছিলাম, সাধারণ মানুষের অনেক তীর্যক কথাবার্তা আমাদের শুনতে হয়েছে। আশা করি সাব ইন্সপেক্টর একবার অ্যারেস্টের মাধ্যমে মানুষের এই যে তীর্যক কথাবার্তাগুলো থেকে আমরা অন্তত রেহাই পেয়েছি। আর দ্বিতীয় হলো যেটা বলছেন এখানে কোনো ব্যর্থ আছে কিনা, এটা কমিটি হয়েছে, কমিটি চিন্তা ভাবনা করছে। তবে আকবরের পালিয়ে যাওয়াটা অত্যন্ত অপেশাদারিত্ব, অত্যন্ত অগ্রহণযোগ্য এবং অত্যন্ত খারাপ একটা কাজ হয়েছে। এখন এটার সাথে অন্য কেউ পালাই যেতে সহযোগিতা করছে কিনা এটা আমি ঠিক বলতে পারবো না। আর যারা তার নিয়ন্ত্রণ, পালিয়ে যাওয়াটাও কি অপরাধ হিসেবে গণিত হবে কিনা, সেক্ষেত্রেও কি আপনারা তাকে দোষী করবেন কিনা? হ্যাঁ অবশ্যই, এটা তো এই যে পালিয়ে যাওয়া এটা তো অবশ্যই ব্যর্থ হয়, এটার বিরুদ্ধে ব্যবস্থা হবে। জি, আর শেষ কথা, আমি আপনাকে বেশি আটকাবো না, প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে। আমি আপনাকে বলেছি আপনি ব্যস্ত সময়ের মধ্যে আপনি সময় দিয়েছেন, ডেফিনেটলি ভেরি নাইস অফ ইউ। আপনি সবসময় ফেস দ্য পিপলের সাথে ছিলেন, ফেস দ্য পিপলও আপনাদের সাথে আছে। সাধারণ মানুষের কথাগুলি আপনাদের কাছে আমরা তুলে ধরি, আপনারা সেগুলিকে রেসপন্স করেন। আপনার কাছে শেষ প্রশ্ন হলো, আপনি বলেছেন এই প্রথম দিকে যে জুরিডিকশনটা আসলে কার ছিল? ফাঁড়ির ঘটনাটা হয়েছিল সেটা কার? আপনি তো জেলা পুলিশের এসপি, সেখানে সেটা কি মেট্রোপলিটনের আন্ডারে ছিল নাকি আপনার? একেবারে সুনির্দিষ্টভাবে সিলেট মেট্রোপলিটন এরিয়ার মধ্যে। এইখানেই প্রশ্ন। আর রায়হানের বাসা কোথায়, মেট্রোপলিটনের ভিতরে নাকি বাইরে? মেট্রোপলিটনের ভিতরে। এইখানেই প্রশ্ন। আপনি যে বললেন যে হাজারো মানুষ আপনার অফিসের দিকে কেন দৌড়ালো, কারণ হলো মানুষের সিলেট কেন্দ্রিক যত ঘটনাই ঘটুক এখনও ওই সেন্সটা হয়নি যে কোন জুরিডিকশন কার। এখন আমিও যেমন সিলেটের কোনো ঘটনা যখন কেউ আমার কাছে ফোন করে যে ভাই আমার সিলেটে এমন একটা ঘটনা হয়েছে, একটু দয়া করে যে কোনো একটা পুলিশের এসপি ফরিদ সাহেবকে যদি একটু বলে দেন, কিন্তু ঘটনা মেট্রোপলিটনের আন্ডারে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা কীভাবে দেখছেন? এটা কি মানুষের ভুল নাকি আপনার ভালোবাসার কারণে মানুষের এরকম একটা ইয়ে হতে পারে? এই দায়িত্বটা কি আপনার ছিল? আপনার কাছে যাওয়াটাই কি মানুষের ওই সময় কি আপনি অ্যাপ্রোপ্রিয়েট ছিলেন কিনা, আপনার কাছে যাওয়াটাই কি প্রয়োজন ছিল নাকি কমিশনার সাহেবের কাছে যাওয়া দরকার ছিল? কমিশনার স্যারের কাছে যাওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল, বাট আমার কাছে আসছে এই যে আপনি বললেন মানুষের কথা হয়তো আমি শুনি বেশি, আমার কাছে মানুষের এক্সপেকটেশনটা হয়তো বেশি ছিল। আমি মনে করি মানুষ আমাকে ভালোবাসেন বলেই মানুষের এক্সপেকটেশনের জায়গা থেকে আমার কাছে আসছেন, আমাকে নিয়ে সমালোচনা করেছেন, আমি এটা খুব পজিটিভলি নেই। বাট এখানে 2006 সালে সিলেট মেট্রোপলিটন পুলিশ গঠিত হয়েছে। আজকে 2006 পরে 2020, প্রায় 14 বছর পরেও এখানকার যারা সিটিজেন কোনটা মেট্রোপলিটনের মধ্যে পড়েছে, কোনটা জেলা পুলিশের মধ্যে পড়েছেন, এটা আসলে জানা উচিত। যখন আপনি আমার কাছে সাহায্য চাইবেন তো অবশ্যই আসতে পারেন, বাট যখন আপনি আমাকে ব্লেম করবেন তাহলে সুনির্দিষ্ট ব্যক্তিকে ব্লেম করে আপনার এটুকু জানা উচিত যে কোন কাজটার জন্য কোন ব্যক্তি দায়ী। আপনি যখন আমাকে দায়ী করবেন এইটা একটা বিষয়, বাট আপনি যখন আমার কাছে সাহায্যের জন্য আসবেন, কোনো ফেভারের জন্য আসবেন, কোনো আইনি সাপোর্টের জন্য আসবেন, পরামর্শের জন্য আসবেন, তখন আপনি আসতে পারেন, মোস্ট ওয়েলকাম। বাট আপনি যখন কোনো ব্যক্তিকে কোনো কাজের জন্য দোষারোপ করবেন তাহলে আমার মনে হয় রাইট পার্সনটা খুঁজে তাকে দোষারোপটা করা উচিত। একদম খুব অ্যাপ্রোপ্রিয়েট কথা বলেছেন যে উপকার চাইতে হলে বা আপনার কাছে সাহায্য চাইতে হলে কোনো জুরিডিকশনের প্রয়োজন নেই, যে কোনো মানুষ আপনার কাছে যেতে পারবে। জি। আর যখন আপনি কেউ দায়িত্বকে দায়ী করে কোনো ধরনের দোষী সাব্যস্ত করার আগে অবশ্যই কে দায়িত্বে আছে সেটা জেনে নেওয়া উচিত। এটা আমি মনে করি যে ভেরি ট্রু। আমাদেরও দায়িত্বশীল হওয়া উচিত, যে কাউকে আমরা দায়ী করতে পারি না। তবে অবশ্যই এই ঘটনার শেষ নয়, এই ঘটনাটার এখনও আমরা মাঝামাঝি অবস্থায় আছি। আমরা জনাব পুলিশ সুপার জনাব ফরিদ উদ্দিন সাহেবের কথা শুনেছি। আমরা যারা অন্যরা ভিকটিম আছেন, যাদেরকে নিয়ে আমরা এখনও পর্যন্ত রহিম সাহেব আছেন, অন্যান্যরা আছেন, তাদের সাথেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আপনারা দর্শক অবশ্যই আমার সাথে থাকবেন। আমরা সত্য যেটা সেটা নিয়েই আপনাদের সামনে সবসময় উপস্থাপন করার চেষ্টা করে আসছি, চেষ্টা করে যাব। আর এসপি ফরিদ সাহেব, আপনি এভাবে চালিয়ে যান। সবসময় আপনার প্রতি মানুষের ভালোবাসা ছিল। আশা করি এই ধোঁয়াশা কাটিয়ে আপনারাই প্রমাণ করবেন সত্যি ঘটনা কোনটা। আমি এখনও আপনাকে বলবো না আপনি একদম নির্দোষ এবং সাধারণ মানুষ যারা ইয়ে করেছে তারা দোষী। আমি চাই আপনার কর্মকাণ্ড প্রমাণ করুক যে আপনারা সত্যিকার অর্থেই ভালো ছিলেন, মানে
সঠিক পথে ছিলেন নাকি ব্যাঠিক ছিলেন। আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা আমাদের কাজ দিয়ে প্রমাণ করব। জি, আজ এই পর্যন্ত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।